দর্শক স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের শুরুতেই আমরা জানাতে চাই, গণভোট নিয়ে প্রধান উপদেষ্টা আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে এবং গণভোটে 4টি প্রশ্ন থাকবে, যার উত্তর একটি হবে হ্যাঁ অথবা না। আমরা প্রধান উপদেষ্টার পুরো বক্তব্যটি শুনে আসতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। একটি উৎসবমুখর জাতীয় নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাবে। এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে প্রবেশ করব। প্রধান উপদেষ্টার এই ভাষণের প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি এবং জামায়াত ইসলামী। আমরা দল দুটির বক্তব্য শুনে আসতে চাই, তারা প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় কি বলেছেন। নির্বাচনের পরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো বা শক্তিগুলো একসাথে ফ্যাসিস্ট বিরোধী সংগ্রাম করেছি, তাদেরকে সঙ্গে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবার আমরা একটা প্রস্তাব দিয়েছি এবং সেখান থেকে প্রমাণিত হয় যে আমরা আসলেই এই জাতিকে সত্যিকার অর্থে মূল জায়গাগুলোতে ঐক্যবদ্ধ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। যে এই ভাষণে একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। যে সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা আমরা করেছিলাম, সে সংকটটাই কিন্তু রয়ে গেল। 16 তারিখে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক হবে। সেই বৈঠক থেকেই প্রতিক্রিয়া সম্মিলিতভাবে আমরা আশা করছি আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সেদিনই সব বক্তব্য রাখবেন। স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রাধান্যকে তিনি এখানে উল্লেখ করেছেন, যেমন রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসাবে ধরে নিয়েছেন, অথচ সেই মূল দলিল থেকে তিনি বহু দূরে সরে গিয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন তার ভাষণে, মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন। সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত তিনি আজকে এটা নতুনভাবে এখানে আরোপ করলেন, কারণ সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো আলোচনা ঐকমত্য কমিশনের এজেন্ডায় ছিল না। তিনি বলছেন এখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে, সেটার সাথে আমরা একমত। এর বাইরে আজকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতারা কে কি বলেছেন আমরা সেই বক্তব্য শুনে আসব। বিশেষ করে কথা বলেছেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সহ অনেকেই কথা বলেছেন। আমরা তাদের বক্তব্যগুলো শুনে আসতে চাই। আপনারা যারা নির্বাচনের কথা বলছেন, আপনারা একটা গৃহযুদ্ধ লাগাবার চেষ্টা করছেন। যদি আমরা আইন না মানি তাহলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। ফলে সমাজে বিশৃঙ্খলা তৈরি করবার, আগামী দিনে সংঘাত তৈরি করবার, আগামী দিনে বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দেবার দাবি হচ্ছে নির্বাচন। আজকে যে রূপরেখা বর্ণনা করেছেন সেই 4 দফা অ্যাকসেপ্ট করে নিয়ে সকল রাজনৈতিক দলের প্রতি আমি বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে আহ্বান জানাবো, এটা মেনে নেন। আপনারা এখন নির্বাচনী মোডে চলে যান আর রাস্তার মধ্যে আপনাদের এই শক্তি প্রদর্শন বন্ধ করুন, কারণ এই শক্তি প্রদর্শনের মধ্যে দিয়ে যদি কেউ লাভবান হয়, সেই লাভবান হচ্ছে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা। জুলাই সনদের প্রাপ্ত আদেশ এসেছে এবং বলা হয়েছে এটা নাকি রাষ্ট্রপতি চুপ্পু সাইন করবে। এটা যে রাষ্ট্রপতি বলতে হচ্ছে এটাই তো দুঃখজনক। আমরা বলেছিলাম যে এই রাষ্ট্রপতি থাকা যাবে না, তখন সাংবিধানিক সংকট দেখানো হলো। এই সাংবিধানিক সংকট শব্দটা শেখ হাসিনার খুব প্রিয় শব্দ ছিল। একটা স্পেসিফিক রাজনৈতিক দল এই মুহূর্তে মাঠে আছে,
তারা গণভোট চায়, এইটা চায়, ওইটা চায়, এটা নিয়ে তারা একটা আশঙ্কা তৈরি করছে। আমি অত্যন্ত আনন্দিত যে সেই গণভোটের যে আশঙ্কাটা তৈরি করতে চেষ্টা করছিল কয়েকটা রাজনৈতিক দল, আজকে মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যের মাধ্যমে সেটা হয়তো পরিষ্কার হয়েছে। যে একটা ভারসাম্যপূর্ণ সংসদ এবং সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং উচ্চ কক্ষ, সেটা সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, সেটি এই ঘোষণাপত্রে রয়েছে। বিএনপির বাইরে আমাদের সামনে বিকল্প কিছু না থাকায় আমরা কিন্তু সবাই বিএনপিকে সেইভাবে সমর্থন করেছি, কিন্তু বিএনপি অনেকখানি দুর্বলতার পরিচয় দিয়েছে, অনেকখানি ব্যর্থতার পরিচয় দিয়েছে সংস্কার প্রশ্নে নেতৃত্ব দিতে। দর্শক, আমরা শুনলাম প্রধান উপদেষ্টার ভাষণের কিছু অংশ, একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতারা কে কি বলেছেন সেইটি শুনে আসলাম। আজকের ভোটের ট্রেনের আমরা নিয়মিত আলোচনা করব। আজকের নিয়মিত আলোচনার বিষয় আমরা ঠিক করেছি সংলাপ, এই বিষয়ে আমরা আলোচনা করব, তবে বিরতির পর নিশ্চিত ছোট্ট একটা বিরতি ভোটের ট্রেনের এই পর্যায়ে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। দর্শক, স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে যুক্ত আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের এই পর্বে আমরা আলোচনা করব আজকে প্রধান উপদেষ্টার যে ভাষণ, সেই ভাষণ নিয়ে। আমাদের সঙ্গে এটির জন্য আলোচনার জন্য উপস্থিত হয়েছেন, অনলাইনে যুক্ত হয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক। আমাদের সঙ্গে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল JSDর যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি শুরুতেই একটু সাইফুল ভাইয়ের কাছে যেতে চাই। সাইফুল ভাই, একটু জানাবেন যে প্রধান উপদেষ্টার যে ভাষণ, সেখানে গণভোটের যে বিষয়টি, সেটি একই দিনে আপনাদের যে দাবি সেটি মোটামুটি বলা যায় যে পূরণ হয়েছে, কিন্তু 4টি প্রশ্ন থাকবে, একটি উত্তর থাকবে। এটাকে কিভাবে দেখছেন? 4 প্রশ্ন 1 উত্তর। জি, আপনাকে ধন্যবাদ। আপনার এই ভোটের ট্রেনের জনপ্রিয় অনুষ্ঠান যারা দেখছেন, সারা দেশে দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাই। আমরা যেটা লক্ষ্য করেছি যে আজকে সরকার প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেটা ধরেন তার এই বক্তব্যের মধ্য দিয়ে জুলাই সনদ কেন্দ্র করে যে সংকট তৈরি হয়েছিল, সংকট উত্তরণের একটা প্রচেষ্টা আছে, সেটা মোটামুটি লক্ষ্য করা গেছে। একই সাথে তিনি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠানের যে প্রস্তাবনা, সেটাকেও আমি ইতিবাচকভাবে দেখতে চাই। কিন্তু যে সমস্যাটা যেটা তৈরি হয়েছে, পুরো প্রক্রিয়াটা আমরা জুলাই সনদ প্রণয়নকালে, জুলাই সনদ স্বাক্ষরে যেভাবে আমরা স্বাক্ষর করেছি, সরকার প্রধানের ঘোষণায় অনেকগুলো বিষয় সেভাবে কিন্তু নির্দিষ্টভাবে সেভাবে প্রতিফলিত হয়নি। কোনো কোনো ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে। আর গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা, যে একটা অন্তর্বর্তী সরকার যারা বিদ্যমান সংবিধানের অধীনে 106-এর রেফারেন্সে যারা শপথ নিয়েছেন, 15 মাস যারা ক্ষমতায় আছেন, তারা আসলে এই সংবিধান সংশোধন সংক্রান্ত কোনো আদেশ জারি করতে পারেন কিনা, এটা নিয়ে তো বড় ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে। আমরা মনে করি এটা সরকারের তার যে এখতিয়ার, তার যে ম্যান্ডেট। কিন্তু সাইফুল, আপনাকে একটু থামাই, আমি একটু থামাই, একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আদেশ জারি কি অন্তর্বর্তী সরকার করলো শেষ পর্যন্ত, নাকি রাষ্ট্রপতি করলো? না, এটা তো আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের যে কোনো সিদ্ধান্ত সেটা তো রাষ্ট্রপতির নামেই হয়। এটা তার মানে এটা বাস্তবে সরকারের সিদ্ধান্ত, যেটা রাষ্ট্রপতির নামে যেটা এখন জারি হয়েছে বা যেটার প্রজ্ঞাপন জারি হয়েছে, এটা গেল একটা। দ্বিতীয়ত যেটা আপনি আমাকে উল্লেখ করছিলেন, যে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে যে গণভোটের যে প্রশ্ন, তিনি 4টা বিষয় সেখানে উল্লেখ করা হয়েছে। 4টা প্রশ্নে আলাদা আলাদা প্রশ্ন। বাস্তবে দেখা যাচ্ছে যে আপনার ভোটারদেরকে 4টা প্রশ্নে তাদেরকে একটাই হা বা না সূচকভাবে তাদের মতামত প্রদান করতে হবে। এটা যথেষ্ট বিভ্রান্তিকর এই জায়গা থেকে যে নাগরিকদের কোনো প্রশ্নে কেউ 4টা একমত হতে পারেন, কেউ 2টো একমত হতে পারেন, কারো ভিন্নমত থাকতে পারে, আপত্তি থাকতে পারে। তো এরকম একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে নাগরিকরা 4টা বিষয়ের উপরে একটা হা বা না সূচক ভোটের মধ্য দিয়ে যে উদ্দেশ্যে গণভোট, সেটা অর্জন হওয়ার সম্ভাবনাটা বেশ ক্ষীণ।
এবং এটা বড় ধরনের ঝুঁকির মধ্যে নিয়ে যেতে পারে। পুরো পরিস্থিতি অনেক বেশি জটিল, কারণ গণভোট সাধারণত একটা নির্দিষ্ট প্রশ্নে হয়ে থাকে। আমি মনে করি সরকারের উচিত ছিল যেসব প্রশ্নে সকল রাজনৈতিক দলের একমত, কেবলমাত্র সেই প্রশ্নে গণভোট অনুষ্ঠান করা, হ্যাঁ বা না ভোটে চাওয়াটা। এবং এই 4টে বিষয় একসাথে উত্থাপন করার পরে যে কোনো অতি বুদ্ধিমান, অতি চালাক ব্যক্তির পক্ষেও, অনেক চৌকস ব্যক্তির পক্ষেও নির্দিষ্টভাবে হ্যাঁ বা না বলাটা যথেষ্ট কঠিন। পরে আপনি গণভোট আয়োজন করলেন, যে উদ্দেশ্যে গণভোটের আয়োজন করাটা, পুরো বিষয়টা কিন্তু ঝুঁকির মধ্যে কিন্তু পড়ে যাওয়ার আশঙ্কা আছে। এটা বিবেচনার মধ্যে নেওয়া দরকার। আর আরেকটা কথা যেটা আমি যোগ করতে চাই, যেটা আমরা বলছিলাম যে সরকার চেষ্টা করেছে নানা পক্ষকে কিন্তু সন্তুষ্ট করবার জন্য। প্রশ্নটা তাদেরকে যেমন স্টেক হোল্ডারদের কথাটা বিবেচনা রাখতে হবে, একই সাথে এই সরকারের সাংবিধানিক এখতিয়ার কতটুকু, তিনি কোন পর্যন্ত যেতে পারেন, এটাও একটা বিবেচনার মধ্যে ব্যাপারটা থাকা দরকার। আরেকটা যেটা ওনারা বললেন, আমরা দেখলাম যে তোরা 180 দিন সংসদ কার্যকর করবার পরে যেটা সংসদ ডুয়াল পাওয়ার থাকবে। সংসদ প্রথম দিকে তারা একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে একটা সাংবিধানিক সংস্কার সভা হিসেবে তারা যেমন কাজ করবে, পরবর্তীতে এটা রেগুলার এটা পার্লামেন্ট হিসেবেও এটা কাজ করবে। জি, এটা একটা একটু থামাই সাইফুল ভাই, আপনাকে এই বিষয়ে আসবো। আমি একটু আমার সঙ্গে আছেন সৈয়দ বেলায়েত হোসেন বেলাল ভাই। বেলাল ভাই, আপনার কাছে একটু আসতে চাই। আমরা সাইফুল ভাইয়ের কথা শুনলাম, তিনি যেটা বলেছেন যে যথেষ্ট বিভ্রান্তিকর এই যে 4টি প্রশ্নের একটি উত্তর, এটা আপনি কি মনে করেন? আসলে 4টি প্রশ্ন, উত্তর একটা। এই ক্ষেত্রে আমি মনে করি যে 4টার ক্ষেত্রেই 4টা হ্যাঁ বা না এটা হতে পারত, অথবা এই বিষয় নিয়ে অংশীজনদের সাথে আরেকবার চূড়ান্ত আলোচনা করে যদি বিষয়টি জাতীয়ভাবে প্রধান উপদেষ্টা মহোদয় উপস্থাপন করতেন, আমার বিশ্বাস আরো চমৎকারভাবে আমরা গ্রহণ করতে পারতাম। তবে আমি মনে করি একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন, এইটা অত্যন্ত উত্তম হয়েছে, চমৎকার হয়েছে। কারণ তাতে আমাদের অর্থ সাশ্রয় হবে। জনগণ জাতীয় নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রে যাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার কারণে গণভোটে সমস্ত মানুষ, অধিকাংশ মানুষ অংশগ্রহণ করার সুযোগ তৈরি হয়েছে। এই জন্য বিষয়টি উত্তম। দ্বিতীয়ত, ওখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথাটা এসেছে। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রে আমরা দলগতভাবে আমাদের দাবি ছিল দীর্ঘ 40 বছরের, আমরা ওই দ্বিকক্ষকে আমরা পেশাভিত্তিক পার্লামেন্ট হিসাবে আমরা বিবেচনা করি। এবং এই কারণে আমরা গত 40 বছর থেকে বলছি যে পেশার প্রতিনিধি পার্লামেন্টে পাঠাতে হবে। অর্থাৎ আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন, আপনাদের সংকট, আপনাদের সমস্যা, আপনাদের অসুবিধা, সেটি উচ্চকক্ষে আলোচনার জন্য আপনাদের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি, 2 জন প্রতিনিধি পার্লামেন্টে যাবে। ডাক্তারের ভোটে নির্বাচিত ডাক্তারের প্রতিনিধি, সেটি 2 জন হতে পারে, 3 জন হতে পারে, তাদের সংখ্যা অনুযায়ী যাবে। শ্রমিকদের ভোটে নির্বাচিত, সরাসরি শ্রমিকের ভোটে নির্বাচিত শ্রমিক প্রতিনিধি পার্লামেন্টে যাবে। একইভাবে সকল পেশা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক, অর্থনীতিবিদ, ব্যাংকার সহ যত পেশা, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যত কতগুলো পেশাকে আসলে সুযোগ দেওয়া যাবে? এখানে অনেক পেশা আছে, সকল পেশাকেই আমরা অ্যাবজর্ব করার সুযোগ আছে। পার্লামেন্টে 100 প্রতিনিধি আছে, সংখ্যা অনুপাতে অথবা 2টা পেশাকে কাছাকাছি মিলিয়ে এটা করা যায়। তাহলে ডাইরেক্টলি আমার শিক্ষক পার্লামেন্টে গিয়ে তার প্রবলেমটা বলবে, উচ্চকক্ষে গিয়ে তার সমস্যাটা বলবে।
উচ্চকক্ষের সকল বিজ্ঞজন অভিজ্ঞজনরা, এক্সপার্টরা, বাংলাদেশের সেরা মানুষগুলি, তারা বিবেচনায় করবে যে শিক্ষকের বেতন ভাতা থেকে শুরু করে তার সুবিধা অসুবিধা কি হওয়া দরকার। স্বাস্থ্য সেবার ক্ষেত্রে একজন ডাক্তার ভালো প্রস্তাবনা উপস্থাপন করতে পারবে, ওনারা ওখানে ডিসাইড করতে পারবে। এই জন্য আমরা কিন্তু পেশাভিত্তিক পার্লামেন্ট চেয়েছি। জি, আমরা ওই আনুপাতিক হারে যে যাকে তাকে দল মনোনয়ন দিয়ে দেবে, ওই 100 সিটে দলের অ্যাবসলিউট ক্ষমতা থাকবে, আমরা এইটা গত 40 বছরে আমরা চাই নাই। আমরা 40 বছর আগে আমরা স্লোগান দিতাম, এক মাথা দুই ভোট, কৃষক শ্রমিক বান্ধব, অর্থাৎ এই পেশাভিত্তিক একটা ভোট আর তার এলাকার আঞ্চলিক একটা ভোট। জি, এই দুই ভোট। জি, আমরা আরো আলোচনা করব। সাইফুল ভাইয়ের কাছে আমার প্রশ্ন থাকবে, সেটি বিরতির পর, যে 180 দিনের যে কথাটি তিনি বলেছেন সেই বিষয়ে আমি বিরতির পর এসে আলোচনা করব। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক, স্বাগত আরেকবার। দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে যুক্ত আছি আমি বেলায়েত হোসাইন। আমরা আলোচনা করছিলাম 4 প্রশ্ন 1 উত্তর, এই বিষয়ে আলোচনায় ছিলাম আমরা সৈয়দ বেলায়েত হোসেন বেলাল ভাইয়ের কাছে। বেলায়েত হোসেন বেলাল ভাই, যেই বিষয়টি বলছিলেন যে আপনারা পেশাজীবীর উচ্চকক্ষ চান, কিন্তু এখন যে উচ্চকক্ষটি সরকার গঠন করার কথা, যেই ঐক্যমত্য কমিশন থেকে প্রস্তাব এসেছে, এটি কি তাহলে কার্যকর হবে না? আমরা 40 বছর থেকে আমাদের দাবি উচ্চকক্ষ, সেটা পেশাভিত্তিক পার্লামেন্টকে সামনে রেখে। কিন্তু গভর্নমেন্ট যেহেতু উচ্চকক্ষ করেছেন, পর্যায়ক্রমে আমাদের বিশ্বাস এদেশের সকল শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী মানুষ ঐক্যবদ্ধভাবে পেশাভিত্তিক পার্লামেন্ট গড়ে তুলবে। আমরা দ্বিকক্ষটা পর্যন্ত 40 বছরের আন্দোলন এবং লড়াইয়ের মধ্য দিয়ে দ্বিকক্ষ পর্যন্ত তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি যে আরেকটা প্রশ্ন আপনার কাছে করে আমি সাইফুল হক ভাইয়ের কাছে যাব। সেটি হচ্ছে যে এই যে জুলাই সনদে আলোচনা ছিল, আজকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে জুলাই সনদ স্বাক্ষর করার কোনো বা রাষ্ট্রপতির মাধ্যমে এটা আদেশ জারি করার, এটা সংবিধান লঙ্ঘন হয়েছে। এটাকে কি বলবেন? এটা কি আসলে সংবিধান লঙ্ঘন হয়েছে? সরকার তার আইন কর্মকর্তা সহ, তার যে সমস্ত আইন মন্ত্রী সহ আইনজ্ঞদেরকে নিয়ে নিশ্চিতভাবে আইনানুগ পথেই তারা পথ চলছেন। একে একটা ঘটনা যখন যেই কোনো বক্তব্যকেই প্রত্যেকটি জায়গায় আঘাত করা আমার মনে হয় ঠিক নয়। কারণ অর্থাৎ বিএনপির এই বক্তব্যের সঙ্গে আপনি একমত? বিএনপির এই বক্তব্যের সাথে আমি একমত নয়। সরকার যেভাবে পরিস্থিতির আলোকে, এর মধ্যে আপনি খেয়াল করবেন সুযোগ আমাদের ভিন্ন দেশের দেশি বিদেশি চক্রান্ত, দেশি বিদেশি চক্রান্ত, তার প্রেক্ষাপটে মাঠে ভিন্ন দলের আন্দোলন খেলা, অযথা সংকট তৈরির পায় তারা। নির্বাচনকে কেউ বানচাল করতে চায়, কেউ স্থবির করতে চায়, কেউ এটাকে সংকটময় করে তুলতে চায়, কেউ পিছাতে চায়, একজন এক লক্ষ্য নিয়ে। যারা এখন সুযোগ সুবিধা আছে, যারা এখন পতাকা উড়ায়, তারাও তো কৌশলে অনেক জায়গায় অনেকেই অনেক কৌশল অবলম্বন করে। যারা ঘুষ দুর্নীতি লুটপাটে নিমজ্জিত হয়েছে, সরকারের অংশ, সরকারে আছে, তারাও একইভাবে নির্বাচনটাকে কৌশলে পিছাতে চায়। এমনিতর একটা পরিস্থিতিতে যখন আমরা একটা সংকটময় কাল অতিক্রম করছি, নির্বাচনী ট্রেন ছাড়তে পারছে না, স্টেশনে দাঁড়িয়ে হুইসেল বাজাচ্ছে, তখন ওই নির্বাচনী ট্রেনকে চালু করার জন্য প্রধান উপদেষ্টা যে উদ্যোগ নিয়েছেন, যে সিদ্ধান্ত দিয়েছেন, এই সিদ্ধান্তের মধ্যে ত্রুটি বিচ্যুতি অনেক কিছু থাকতে পারে, কিন্তু আপাতত
আমাদেরকে এই ট্রেনে উঠেই আমাদেরকে পথ পাড়ি দিয়ে সংকটটাকে অতিক্রম করতে হবে। জি, আমি একটু আমাদের বড় ভাই সাইফুল হক জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা দুইজন রাজপথে পাশাপাশি হেঁটে ওই টিয়ার গ্যাস থেকে লাঠিপেটা থেকে সমস্ত কিছু এই বড় ভাইয়ের নেতৃত্বে, গণতন্ত্র মঞ্চের নেতৃত্বে আমরা একসাথে কাজ করেছি। একটু সাইফুল হক ভাইয়ের কাছে আমি ওনাকে ধন্যবাদ জানাই আজকে ওনার সাথে আমরা একত্রে কথা বলার। সাইফুল হক ভাই, যে আলোচনায় আমরা ছিলাম, প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যদি হ্যাঁ বিজয়ী হয় তাহলে সংসদ 180 দিনের মধ্যে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করবে, 180 দিনের মধ্যে সেই সংস্কার পরিষদ সংবিধান সংশোধনে কাজ করবে এবং পরবর্তী 30 দিনের মধ্যে পিআরের ভিত্তিতে উচ্চকক্ষ গঠিত হবে। এইটাকে কিভাবে দেখছেন, এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? জি, আপনাকে ধন্যবাদ। আমাদের সংসদে আমরা যে কারণের জন্য আমরা গণভোটে যাচ্ছি তো আমরা জুলাই সনদ যেটা আমরা স্বাক্ষর করেছি সেখানে জনগণের একটা হাস্যসূচক সম্মতি নেবার জন্য। তো এটা খুবই প্রত্যাশিত, কিন্তু 4টা ভাগে যেভাবে ভাগ করা হয়েছে 4টা বিশেষ ইস্যুকে, এবং এখানে আমরা হাস্যসূচক ভোট বিজয়ী হবে এটা নিশ্চয়ই প্রত্যাশিত, কিন্তু যেভাবে উত্থাপন করা হয়েছে এই আশঙ্কাটাও খুব বড়ভাবে আছে। কোনো কারণে যদি না ভোটের সংখ্যা যদি বেশি হয়ে যায়, আপনার উত্থাপনের ধরন, বিষয়গুলোর যে জটিলতা, বাস্তবে অনেক প্রশ্নে একটা প্রশ্নে একমত থাকার পরে, দুটো প্রশ্নে একমত থাকার পরে কোনো প্রশ্নে দ্বিমত থাকতে পারে, এবং এই ঝুঁকিটা আছে। এমনকি না ভোটের বেশি হওয়ার ঝুঁকিটাও বাস্তবে এটা কিন্তু দাঁড়িয়ে যেতে পারে। এটা শুধুমাত্র প্রশ্নে উত্থাপনের ধরনের কারণের জন্য আপনি সমস্ত পক্ষকে আপনি যেনতেনভাবে আপনি আস্থায় আনতে যে বা খুশি করতে যে গণভোটের প্রধান প্রশ্নটাই এটা ঝুঁকির মধ্যে পড়তে পারে। কোনো কারণে যদি ধরেন জয়যুক্ত হয়, তাহলে জুলাই অভ্যুত্থান, আমাদের জুলাই সমঝোতা সনদ, গণভোট সমস্ত কিছু কিন্তু ভেস্তে যাবার কিন্তু একটা আশঙ্কা তৈরি হতে পারে। তখন বলতে পারেন আমাদের আমছালা কিন্তু দুটোই কিন্তু যাবার একটা কিন্তু প্রেক্ষিত এটা আসতে পারে। এটা নিয়ে আমি নাগরিক হিসেবে উদ্বিগ্ন। আমি লড়াইয়ের মানুষ হিসাবে গত 16 বছর এবং 36 দিন আমরা নিশ্চয়ই এরকম একটা পরিণতি নিশ্চয়ই আমরা কিন্তু দেখতে চাইব না। সেজন্য আমি মনে করি ঠিক আছে, সরকার আদেশ দিয়েছেন, কিন্তু রাজনৈতিক দলগুলোর মতামতটাকে বিবেচনায় নিয়ে দরকার হলে আদেশটাকে সংশোধন করা যেতে পারে, এবং আদেশটাকে সংশোধন করে আপনি যে সমস্ত প্রশ্নে জটিল আছে, বিভ্রান্তি তৈরি করতে পারে, এবং যেখানে না ভোটেরও একটা জয়ের কোনো একটা আশঙ্কা থাকবে, এই ফাঁকফোকরগুলো বন্ধ করা দরকার। আপনি স্ট্রেইট আপনি প্রশ্ন করেন, কারণ প্রশ্ন উত্থাপনের ধরন দেখেই এটা হয়ে যেতে পারে, এটা কিন্তু নাও সংখ্যাগরিষ্ঠ হয়ে যেতে পারে। এই ঝুঁকি কোনোভাবেই নেওয়া যাবে না। এই জন্য আমি মনে করি সরকার অনেক লম্বা সময় তারা নিয়েছেন, অনেক জনের সাথে তারা, আমাদের বেলায়েত ভাই যেটা বললেন, হ্যাঁ, তারা নিশ্চয়ই অনেকের সঙ্গে তারা আলাপ করেছেন, কিন্তু আপনি নানা পক্ষকে আপনি আশ্বস্ত করতে যে গণভোটের আসল উদ্দেশ্যটা যদি হারিয়ে যায়, তখন কিন্তু আমরা সরকার বিপদে পড়বে, আমরা রাজনৈতিক দলগুলো বিপদে পড়ব, জুলাইয়ের অভ্যুত্থানের অংশীজনরা আমরা বিপদে পড়ব। অভ্যুত্থানের অর্জনটাও একটা বিরাট একটা কিন্তু আত্মঘাতী জায়গায় কিন্তু চলে যেতে পারে কেবল সরকারের এই আচরণের জন্য। আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যেটা সরকার যেটা বলেছে, আপনি তো, হ্যাঁ, এই সরকার একটা এক্সট্রাঅর্ডিনারি সরকার, সরকারের ডাবল একটা চরিত্র আছে। একদিকে তারা সাংবিধানিক সরকার, আবার একদিকে কিছু এক্সট্রাঅর্ডিনারি সিদ্ধান্ত তাদেরকে গ্রহণ করতে হচ্ছে, কিন্তু প্রধানত সরকারকে সংবিধান নিয়েই তারা চলছেন 15 মাস, গোটা রাষ্ট্র ব্যবস্থা চলছে বিদ্যমান সংবিধানের অধীনে। এরকম একটা ব্যাপারে আমরা খুব পরিষ্কার করে বলেছিলাম, সরকারের আদেশ অধ্যাদেশ এরকম হতে পারত, আমি একবার কোট আনকোট বলছি, যেহেতু রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছেন, অঙ্গীকারনামা স্বাক্ষর করেছেন, যেহেতু রাজনৈতিক দলগুলো গণভোটের ব্যাপারেও তারা মতৈক্য তৈরি করেছেন, সুতরাং সকল রাজনৈতিক দলের সর্বসম্মতভাবে গৃহীত যে প্রস্তাবগুলো, সিদ্ধান্তগুলো, এসব ব্যাপারে আপনারা একমত আছেন কি নাই, এভাবে জিনিসটা উত্থাপন করলে
সহজ হতো উত্তরটা। গণভোটটা যে কারণের জন্য সেই প্রত্যাশিত ফলাফলটা কিন্তু পাওয়া যেত। এখন আপনি এমন একটা ডালা খুলেছেন, মানে ঝাঁপিটা এমন করে খুলে দিয়েছেন, এটাকে কিভাবে গুটিয়ে আনবেন এটা কিন্তু অনিশ্চিত হয়ে গেল। জি, আপনাকে ধন্যবাদ। আমরা এই বিষয়ে আরও আলোচনা করব। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতির পর ফিরে এসে আমরা আজকে কথা বলবো নির্বাচন কমিশন আজকে যে সংলাপ করেছে সেই সংলাপ নিয়ে। দর্শক, স্বাগত আরেকবার। দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে আছি আমি বেলায়েত হোসেন। আজকে আমরা আলোচনা করছিলাম 4 প্রশ্নে 1 উত্তর। তবে এই পর্বে আমরা আলোচনা করব নির্বাচন কমিশনের সংলাপ নিয়ে। এই পর্বে আলোচনার জন্য আমাদের সঙ্গে বরাবরই যারা যুক্ত আছেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, উপস্থিত আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল। আমরা আলোচনায় যাব, তবে তার আগে আজকে নির্বাচন কমিশনের সংলাপে প্রধান নির্বাচন কমিশনার কি বলেছেন সেই বক্তব্যটা শুনে আসতে চাই। খেলবেন আপনারা হবেন প্লেয়ার, আমরা রেফারির ভূমিকায় এবং আমরা রেফারির ভূমিকায় প্রকৃত অর্থে একদম নিরপেক্ষ রেফারির ভূমিকায় আমরা থাকতে চাই। এই ধরনের পোস্টার আমরা এলাও করবো না। আগে ভাগেই আমি জানিয়ে দিচ্ছি, যারা লাগিয়েছেন দয়া করে নিজেরাই সরাইতে পারেন এবং এটাই হবে ভদ্র আচরণ। এবং আর যাতে কেউ পোস্টার না লাগান। এই যে আমাদের আচরণবিধি যখন প্রকাশ হয়ে গেছে, আচরণবিধি অনুযায়ী দয়া করে আপনারা বিহেভ করবেন, নাহলে আমরা মনে করবো যে দল এটা করবেন না, আমরা মনে করবো যে নিয়ত সাফ না। আমরা শুনছিলাম প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য। একটু সাইফুল হক ভাইয়ের কাছে যাই। সাইফুল হক ভাই, আজকে আপনি নির্বাচন কমিশনের যে সংলাপটি শুরু করেছে আজকে 12 দলকে নিয়ে, সেই সংলাপে আপনি উপস্থিত ছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশনের সকল আইন সংশোধন হয়ে যাওয়ার পর, আরপিওর অধ্যাদেশ জারি হয়ে যাওয়ার পর এই সংলাপের আসলে অর্থটা কি? এই সংলাপ থেকে আসলে কোনো কার্যকর ফল আসবে বলে আপনি মনে করেন কিনা? আপনাকে ধন্যবাদ। আমি এর আগেও বলেছি, আজকেও নির্বাচন কমিশনের সাথে আমাদের 6টা দলের বিকেলে যে আলোচনা ছিল, সেখানেও কথাটা আমি সুনির্দিষ্ট করে উল্লেখ করেছি যে আপনারা পুরো এই যে মানে আপনার আরপিও, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বলি, আচরণবিধি বলি, পুরো ব্যাপারটা আপনারা চূড়ান্ত করার আগেই উচিত ছিল প্রধান যারা স্টেক হোল্ডার রাজনৈতিক দল, তাদের সাথে কথা বলবেন, আলোচনা করবেন, তাদের সাথে পরামর্শ করবেন, তাদের মতামত নেবেন। সেই ভিত্তিতে আপনারা আলোচনা করে এটাকে চূড়ান্ত করবেন, ভেটিংয়ে পাঠাবেন এবং এরপরে একটা সরকারি অধ্যাদেশের প্রশ্ন। কিন্তু বাস্তবে যেটা আপনি উল্লেখ করলেন, পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করে অধ্যাদেশ জারি করে এখন তারা যখন হাজির করেছেন, আমি আজকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছি। এটা নির্বাচন কমিশনের একটা দায়িত্বহীনতা হয়েছে, তাদের প্রজ্ঞার একটা ঘাটতি হয়েছে। এবং তারা যেটা বললেন, জাতীয় ঐক্যমত কমিশনে নাকি এগুলো আলোচনা হবে বলে তারা আলোচনা করেননি। আমি বলেছি এটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এটা আপনাদের গুরুতর ব্যত্যয় হয়েছে, এক ধরনের দায়িত্বহীন কাজ হয়েছে। তারপরও আমরা বলেছি যে অধ্যাদেশ জারি হবার পরেও এখনও নিশ্চয়ই অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো রাজনৈতিক দলগুলো সংশোধন হতে পারে। আমরা পরিষ্কার করে কথাটা বলেছি। এই যে হঠাৎ করে আপনারা পোস্টারটা আপনারা বাদ দিয়ে দিলেন। নির্বাচনের প্রধান বিষয় হচ্ছে পোস্টার, বিশেষ করে অনেকগুলো রাজনৈতিক দলের মার্কার পরিচিতি, প্রার্থীর পরিচিতির জন্য সেখানে পোস্টারটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তো এরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। আপনারা সিদ্ধান্ত নিলেন যে কোনো দল অন্য কোনো দলের প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমরা নীতিগতভাবে এটা মনে করি প্রত্যেক দল নিজস্ব প্রতীকে নির্বাচন করা উচিত, কিন্তু হঠাৎ করে দলগুলোকে প্রস্তুতির সময় না দিয়ে কিন্তু এটা মনে হয়েছে বিশেষ কোনো দলকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য অথবা কাউকে কিছুটা বিপদে ফেলার জন্য এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা, সামাজিকভাবে এটা নিয়ে বড় প্রশ্ন উত্থাপিত হয়েছে। আমরা বলেছি আগামী নির্বাচনে একই সাথে নিজস্ব প্রতীকের পাশাপাশি তারা পছন্দের অন্য কোনো প্রতীকে নির্বাচন করতে চাইলেও সেই সুযোগটা রাখা উচিত। এরপরে 5 বছর পরে যখন নির্বাচন হবে তখন আপনারা প্রস্তুতি নিয়ে কথাটা বলতে পারেন। আর গুরুত্বপূর্ণ যেটা আমরা বলেছি, নির্বাচন ইতিমধ্যে একটা টাকার খেলায় পর্যবেসিত হয়েছে।
তারা জামানতের সংখ্যা বৃদ্ধির প্রস্তাব করেছেন, সর্বোচ্চ ব্যয়সীমা বৃদ্ধি করার প্রস্তাব করেছেন। আমরা বলেছি যদি এই টাকার খেলা চলে তাহলে অতীতের মতন ভবিষ্যতেও পার্লামেন্ট ধনী, বিত্তবান, কালো টাকার মালিক এদের একটা ক্লাবে পর্যবসিত হওয়ার ঝুঁকি থাকবে। সুতরাং টাকার খেলা, সন্ত্রাস, মাফিয়াদের আধিপত্য যদি বন্ধ করা না যায়, সত্যিকারে যারা জনপ্রতিনিধি, নিবেদিত প্রাণ কর্মী, সংগঠক, এবারকার জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে সংগঠকেরা, তাদের কিন্তু নির্বাচিত হওয়ার কিন্তু তেমন কোনো সুযোগ থাকবে না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমরা যেটা বলেছি, সরকারের ইলেকশন কমিশনের উচিত হবে কবে তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন তার দিন তারিখ যদি এখন জানাতে পারেন, তাহলে নির্বাচনের ব্যাপারে মানুষের আস্থার জায়গাটা ফিরে আসবে। আমরা তো এখন বুকে হাত দিয়ে বলতে পারছি না আগামী জাতীয় নির্বাচন কবে কখন অনুষ্ঠিত হবে। আর এর পাশাপাশি বলেছি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানগুলোর উপরে নির্বাচন কমিশনের তত্ত্বাবধান বা একটা তারা সুপারভাইজ করবেন, এই দায়িত্বটা নির্বাচন থাকা উচিত। আমরা মোট 32টা প্রস্তাবনা হাজির করেছি। আমরা অনেক যৌথ অর্কেস্ট্রার মতন সরকার, নির্বাচন কমিশন সবাইকে আস্থার মধ্যে নিয়ে মূলত নির্বাচনটা করতে হবে। জি, ধন্যবাদ সাইফুল হক ভাই। আলোচনা করছিলেন সাইফুল হক ভাই, যেটা বলছিলেন সৈয়দ বেলায়েত হোসেন বেলাল ভাই, আপনার কাছে একটু আসি। তিনি বললেন যে এখনো বুকে হাত দিয়ে বলা যাচ্ছে না যে আসলে নির্বাচন হবে কিনা। আজকে তো আপনাদের দলও নির্বাচন কমিশনের ডাকা সংলাপে অংশ নিয়েছেন। সংলাপ থেকে ফিরে এসে আপনারা আশ্বস্ত হতে পেরেছেন কিনা যে আসলেই নির্বাচন হবে কিনা, কি বলবেন? আমি আশাবাদী মানুষ। নির্বাচন ছাড়া কোনো গতান্তর নাই, নির্বাচন হতেই হবে। এখানে আমাদের প্রধান নির্বাচন কমিশনার বললেন যে পোস্টারের সুযোগ দেবেন না। তো আপনি পোস্টারের সুযোগ দেবেন না, তাহলে ক্যান্ডিডেট এবং তার মার্কার পরিচিতিটা কিভাবে হবে? নাম্বার 2, আপনি বললেন এখন থেকেই পোস্টার লাগানো যাবে না। আপনি এখনো তফসিল ঘোষণা করেন নাই, আপনি এখন থেকে পোস্টার লাগানো যাবে না, এইটা মনে হয় আপনি সঠিক কথা বলতে পারেন নাই এবং নিয়মের কথা বলতে পারেন নাই। তৃতীয়ত, আপনি এই যে অধ্যাদেশগুলি পাশ করেছেন, জারি করেছেন, আপনি তার অংশীজন যারা, তাদের সাথে আলোচনা ছাড়া আপনি অধ্যাদেশ জারি করতে পারেন না। আপনি অধ্যাদেশ জারি করতে পারেন, আপনার ক্ষমতা আছে, কিন্তু এই অধ্যাদেশ জারি করার কারণে অংশীজনের সাথে আলোচনা ছাড়া জারি করার কারণে আপনি প্রশ্নবিদ্ধ হয়েছেন। আপনি কাউকে না কাউকে সুবিধা দেওয়ার জন্য এইরকম পর্যায়ে গিয়েছেন। আমরা যারা রাজনৈতিক দল করি, আমি আমার দলের মার্কা নিয়েও নির্বাচন করতে পারি, অথবা যদি আমার সাথে কারো জোট হয় তাহলে আমি জোটের মার্কা নিয়েও নির্বাচন করতে পারি। এই সুযোগটা ইতিপূর্বে ছিল। আপনি বন্ধ করেছেন, কার সাথে আলোচনা করে বন্ধ করেছেন? আপনি নিজে নিজে আলোচনা করে বন্ধ করেছেন নাকি নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে? নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। সকলের সাথে আলোচনা করে, অংশীজনদের সাথে কথা বলে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন। জি, অনেক ধন্যবাদ সৈয়দ বেলায়েত হোসেন বেলাল ভাই আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম আজকে দুটো বিষয় নিয়ে। একটি ছিল আজকে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন, সেখানে 4 প্রশ্ন 1 উত্তর, এটা নিয়ে আমরা কথা বলেছি। আমরা কথা বলেছি নির্বাচন কমিশনের যেই সংলাপ অনুষ্ঠিত হয়েছে, সেই সংলাপে যারা অংশ নিয়েছেন তারা আসলে কি বলে এসেছেন এবং তাদের সংলাপের বিষয়ে তাদের কি মূল্যায়ন, এই বিষয়ে আমরা কথা বলেছি। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।